নমস্কার। জীবনের ৬৫টা বছর অতিক্রান্ত হয়েছে। এই ৬৫টা বছর যখন পেছু ফিরে দেখি তখন কিছু কিছু বিষয়, কিছু কিছু ঘটনা মনে পড়ে। রাষ্ট্রীয়ভাবে এবং সারা পৃথিবীব্যাপী বড় বড় ঘটনা বড় বড় অমানবিক ঘটনা, বড় বড় নাশকতামূলক ঘটনা এসব অল্প কিছু মনে পড়ে, অস্পষ্টভাবে মনে পড়ে। এবং এই মনে পড়ার মধ্যে আমাদের আর যারা যারা আমরা সমবয়সী ভাইরা আছি, বন্ধুরা আছি, বা পরিচিত অপরিচিত আরও নানান আমার বয়সী, আমার থেকে ৫-৭ বছরের ছোট বা আমার থেকে ৫-৭ বছরের বড়, এরকম যারা আছেন তাদের স্মৃতির বিভিন্নতা দেখা যায়। কিন্তু এই সব মানুষগুলোর স্মৃতিকে নিয়ে এক জায়গায় ফেলে মিশিয়ে তারপর যদি সেটার আমরা একটা গড় করি, একটা অ্যাভারেজ করি, তাহলে যেটা উঠে আসবে সেইটা কি? সেইটা কি বললে কতগুলো বিষয় খুব স্পষ্ট হয়ে উঠবে। যেমন আমাদের ছেলেবেলায় মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল। জীবনযাপনে উপাদান উপকরণ বলতে তেমন কিছুই ছিল না। আমরা গ্রামে থাকতাম, গ্রামে মাটির ঘর, খড়ের চাল। মাটির ঘর, খড়ের চাল এই গ্রামের সব মানুষেরই ছিল। অবস্থাপন্ন লোকেদের ছিল, মধ্যবিত্তদের ছিল এবং বিত্তহীনদেরও ছিল। তাই মাটির ঘর, খড়ের চাল বললেই সবটা বোঝানো হয় না। এই মাটির ঘর, খড়ের চালের তৈরি যে আবাস, সেই আবাসেরও বিভিন্ন শ্রেণীবিভাগ ছিল, এর বিভিন্ন রকম মান ছিল। অবস্থাপন্নদের মাটির ঘর, খড়ের চাল যেমন হতো, মধ্যবিত্তদের খড়ের ঘর, মাটির চাল ততটা উন্নত হতো না। আবার একেবারে প্রান্তবাসী যারা, তাদের মাটির ঘর, খড়ের চালের অবস্থা আরও দিন ছিল। সেইগুলো নিয়ে যদি আমি বিস্তৃত বলতে যাই, তাহলে ওই মাটির ঘরের উপরেই একটি প্রবন্ধমূলক বক্তব্য দাঁড়িয়ে যাবে। এখন এই মাটির ঘর কেমন ছিল, কি ছিল, এই নিয়ে অনেক গবেষকের লেখাপত্র আছে, ছবি সমেত তারা এটা নিয়ে লেখালেখি করেছেন। তো তাদের লেখার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মাটির ঘরকে কতটা অর্নামেন্টাল করা যায়, কতটা চিত্তাকর্ষক করা যায়, কতটা আকর্ষণীয় করা যায়, কতটা আরামপ্রদ করা যায়, এইগুলোর যে নমুনা ছিল সেগুলোকে তারা খুঁজে 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 বার করে ছবি দিয়ে সেগুলোর নির্মাণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে তারা প্রবন্ধ লেখেন। কিন্তু অ্যাভারেজভাবে গ্রামের লোকেদের মাটির ঘর বলতে যেটাকে বোঝায়, সেইটা নিয়ে গবেষকদের লেখার মধ্যে কতটা কি আলো নিক্ষেপ করা হয় সে সম্পর্কে আমি অবহিত নই। কারণ পরবর্তীকালে যারা গবেষণায় এসেছেন তারা ওই সময়ের মাটির ঘরগুলিকে প্রত্যক্ষ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, কারণ সেই ঘরগুলি ততদিনে বিলুপ্ত হয়ে গেছে। সেই ঘরগুলির এমন কোনো ঐশ্বর্য ছিল না যে সেই ঘরগুলিকে টিকিয়ে রাখা হবে। আপনার যেমন শান্তিনিকেতনে মাটির ঘর শ্যামলীকে টিকিয়ে রাখার যেমন একটা সাংস্কৃতিক দায় রয়েছে, গ্রামে বাস করা অর্থনৈতিক কারণে
গরিব মানুষের যে মাটির ঘর, সেইটাকে সেই সময়ের মানুষের বসবাসের আবাস কেমন ছিল সেটাকে প্রামাণ্য হিসাবে রাখার দায় না ছিল কোনো ব্যক্তি মানুষের, না ছিল রাষ্ট্রের। তবুও যদি কোথাও কেউ কিছু লিখে থাকেন, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের জানার পক্ষে সুবিধা হবে। তো মোটামুটি আমি অল্প কথায় মাটির ঘর যেভাবে আমরা বসবাস করতাম সেইগুলো সম্পর্কে অল্প কথায় একটু বলার চেষ্টা করব। মাটির ঘর, তার দেওয়ালগুলো হতো খুব প্রশস্ত, অর্থাৎ আমাদের এই যে ইটের দেয়াল, এই ইটের দেয়াল 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, এই তো ইটের দেয়ালের পরিমাপ। মাটির দেওয়াল, আমাদেরই বাড়িতে যে মাটির দেওয়াল ছিল, সেখানে বিভিন্ন ঘরের মাটির দেওয়ালগুলোর মধ্যে তারতম্য ছিল। সবচেয়ে ভালো যে ঘরটা, যাকে আমরা বলতাম বড় ঘর, সেই ভালো ঘরটার যে দেওয়াল, সেই একটা দেওয়ালটার উচ্চতার কথা বলছি না, দেওয়ালটার বাইরের দিক থেকে আর ঘরের ভেতরের দিক পর্যন্ত ওই যে দেওয়ালটার যে প্রস্থ, সেই প্রস্থটা এতটা চওড়া থাকতো যে একটা মানুষকে ওখানে আপনি আড়াআড়ি যদি শুইয়ে দেন, তাহলে পরে একটা মানুষ সেই দেওয়ালটার মধ্যে শুয়ে থাকতে পারবে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, যে ঘরটার দেওয়ালটা যে মোটা, যে বেধটা, সেই বেধের যে আকৃতিটা, তার মধ্যে একটা মানুষ টোটালি শুয়ে থাকতে পারবে, এতটাই দেওয়ালটা মোটা থাকতো। এটা তাতে কি হতো না, ঘরের ভেতরে বাইরের সূর্যের আলো বাতাস প্রবেশ করার তেমন কোনো সুযোগ থাকতো না, অর্থাৎ ঘর খুব ঠান্ডা হতো। এরপর ছিল খড়ের চাল। খড়ের চাল বিভিন্ন রকমের ছিল। আচ্ছা, এবার এই প্রসঙ্গে বলে রাখি যে অন্য অনেক যে ঘর ছিল, সেই ঘরগুলোর আবার দেয়ালগুলো এতটা পরিমাণ, সবগুলোরই যে এতটা পরিমাণ মোটা দেয়াল থাকতো তা নয়। আবার যারা আরও গরিব, তাদের আবার কেমন থাকতো না, তাদের ওই বাঁশ, কঞ্চি, ছোট ছোট গাছের ডাল ইত্যাদি দিয়ে একটা বেঁধে একটা বেড়ার মতো তৈরি করে তার উপরে তারা মাটির প্রলেপ দিতেন। সেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হতো ছিটে বেড়া। সেভাবেও তারা ঘর তৈরি করতেন। আর এই মাটির দেওয়ালের বাইরে একটা পলেস্তারা থাকতো, যেমন আপনার আমাদের ইটের দেওয়ালের বাইরে পলেস্তারা থাকে, প্লাস্টার থাকে, তেমনি মাটির দেওয়ালের বাইরে আবার আর একটা পলেস্তারা থাকতো। সেটা যারা যেমন অবস্থাপন্ন, তাদের পলেস্তারার গুণমান তেমন হতো। মাটি, খড়, তুষ এই সমস্ত পচিয়ে জিনিসটাকে তৈরি করা হতো। তৈরি করে সেটা ওই দেয়ালের বাইরে পলেস্তারার মতো প্লাস্টার করার মতো দেওয়া হতো। তাতে করে দেয়ালের সৌন্দর্যটা বৃদ্ধি করত, কারণ মাটির দেওয়ালটা তো স্টেপ বাই স্টেপ একটু 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 তৈরি করা হতো। একদিনে তো গোটা মাটির দেয়ালটা মাটি থেকে ওপর অব্দি উঠে যাওয়া সম্ভব নয়, সে দেয়াল তো পড়ে যাবে। তাই এক দিন এক একটা করে পার্ট, এটাকে বলা হয় পার্ট দেয়া, একটা পার্ট, তারপরে আরেকটা পার্ট, তারপর আরেকটা পার্ট, এইভাবে ধীরে ধীরে মাটির দেয়ালটা উঠতে থাকতো। ফলে প্রত্যেক দিনের যে মাটির যতটা পরিমাণ মাটি অ্যাড হতো, তার মাঝখানে একটা দাগ থাকতো, দুটি অংশের মধ্যে একটা দাগ থাকতো, যে এই দিনে এতটা, তারপরের দিনে এতটা, তারপরের দিনে এতটা, তারপরের দিনে এতটা, এইভাবে আপনার 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 7 ফুট এইভাবে উঠতে থাকে দেওয়ালটা। তো প্রত্যেকটা পার্টের মাঝখানে একটা স্পষ্ট বা অস্পষ্ট দাগ থাকতো। সেইটা ওই পলেস্তারা দিয়ে, মাটিরই তৈরি পলেস্তারা দিয়ে লেবেল করে দেওয়া হতো, সমতা বিধান করে দেওয়া হতো। তারপরে আর ওই ভেতরের যে পাট করে যে দেওয়ালটা তৈরি করা হয়েছে, সেটা আর বাইরে থেকে দেখা বা বোঝা যেত না।
যাদের অতটা আর্থিক সঙ্গতি ছিল না তারা ওটা হয়তো করতেন না, বা করলেও সেটার গুণমান অত ভালো হতো না। এরপর হচ্ছে ছাউনিটা, ঘরের ওপরের যে ছাউনিটা কেমন হতো। যাদের অবস্থা খুব ভালো বা যারা ঘরটাকে খুব শক্তপোক্তভাবে নির্মাণ করতেন, তাদের ঘরের উপরে, ওই দেয়ালের উপরে একটা আপনার বাঁশ এবং তাল গাছের যে কাঠ, যাকে আমরা বলতাম তাল কাঁড়ি, তা দিয়ে একটা ফ্রেম তৈরি করা থাকতো, এবং সেই ফ্রেমটা ওই মাটির দেওয়াল থেকে, আর ফ্রেমটার চূড়াটা প্রায় আপনার 5-7 ফুট উঁচু থাকতো। এই 5-7 ফুট উঁচু থেকে এরকম শঙ্কুর আকৃতির মতো করে ছাউনিটা উপর থেকে নিচ অব্দি নামত, এবং তার উপরে খড় দিয়ে তার ছাউনি তৈরি করা হতো। এবার যাদের মনে করুন ওই ছিটে বেড়ার কথা বলছিলাম, তাদের যে ছাউনিটা হতো সেটা আবার ওভাবে হতো না। সেটা হতো ওই চারদিকের দেওয়ালের মধ্যে একটা দিকের দেওয়ালটা একটু উঁচু থাকতো, বাকি দুটো দিকের দেওয়াল কম উঁচু হতে হতে একটা ঢালের মতো থাকতো, এবং সামনের দিকের দেওয়ালটা আরও নিচু থাকতো, মানে চালাঘর যাকে বলে, চালাঘর জাতীয় দেওয়াল থাকতো তাদের। এবং তার উপরে ওই রকম একটা বাঁশের মাচা থাকতো, সেখানে আর তালকারি টালকারি এ সমস্ত বা দামি কাঠ এসব থাকতো না। তো আরও বড় লোক দেখেছে কড়ি বর্গা এ সমস্ত থাকতো। তো ওই একটা বাঁশের মাচার মতো থাকতো, আর বাঁশের মাচার মতো জিনিসটার উপরে একটা ঢালে খড় গুঁজে গুঁজে ছাউনি তৈরি করা হতো। সেখানে ওই যে ছাউনির যে ঘনত্ব সেটাও কম থাকতো, কারণ ওই যে দেওয়াল আর ওই যে বাঁশের যে ফ্রেম, যে মাচা, সে অনেক বেশি ভার নিতে পারবে না। কিন্তু ওই আগে যে ঘরটা নির্মাণের কথা বললাম, সেখানে দেওয়াল এত বেশি মোটা, এত বেশি মজবুত, এত বেশি চওড়া, যে তার উপরে যে ফ্রেম সে যত মজবুতই হোক এবং তার খড়ের ছাউনি যত বেশি ভারী হোক, সে সেটাকে ধারণ করবার ক্ষমতা রাখে। আচ্ছা, বাড়ির উঠোন থেকে ঘরের যে মেঝের যে উচ্চতা, সেটাও প্রায় 1 মানুষ 1.5 মানুষের মতো উঁচু হতো। সেই জন্যে ঘরে প্রবেশ করতে গেলে আপনাকে সিঁড়ি ভেঙে দুয়ারে উঠতে হতো, সিঁড়ি ভেঙে ঘরের দুয়ারে উঠতে হতো, তারপর দুয়ার থেকে আপনি ঘরের ভেতরে ঢুকতে পারতেন। আমাদের যে বড় ঘর বলে যেটাকে বলছিলাম, সেখানে যে দরজাটা ছিল সেটা খুব দামি মজবুত একটা কাঠের দরজা ছিল। কোন কাঠের দরজা ছিল সেটা আমার জানাও হয়নি, সেটা আমি এখন বলতেও পারবো না। অন্যান্য আমার জ্ঞাতিরা হয়তো, আমার ভাইয়েরা বন্ধুরা হয়তো বলতে পারবেন, তারা জানেন, আমি বলতে পারবো না। তবে খুব মজবুত কাঠের একটি দরজা ছিল, বরফি সাইজের, তার মধ্যে কাজ করা ছিল, কাঠেরই কাজ করা, এবং প্রত্যেকটি ওই বরফির 4 মাথায়, মানে বর্গাকৃতি বরফির মতো গোটা দরজাটা ছিল, এবং প্রত্যেকটি বরফি আকারের বা বর্গাকৃতি আকারের 4টে যে কোণা, সেই 4টে কোণায় এরকম মোটা মোটা বড় বড় মাথাওয়ালা পেরেক পোঁতা থাকতো, ছিল পোঁতা দিয়ে। সেটা একটা কারুকার্যের মতো, নকশার মতো দেখতে লাগতো, দেখতে খুব সুন্দর লাগতো। আর তখনকার দিনে ডাকাতির একটা ব্যাপার ছিল, তো ডাকাত এসে কুড়ুল চেলিয়ে দরজা ভাঙত। ওই দরজাটি কুড়ুল চেলিয়ে ভাঙার ক্ষেত্রে ডাকাতদের অসুবিধার মুখোমুখি হওয়ার ব্যাপার ছিল, কারণ ওই মোটা মোটা অস্বাভাবিক রকমের মোটা মোটা বড় বড় মাথাওয়ালা পেরেক দরজাটাকে অনেকটা বেশি শক্তি প্রদান করত। তো এই ভালো মন্দ এরকম সব খড়ের চালের মাটির দেওয়ালের ঘর। আর এবার তার মেনটেনের ব্যাপার আছে। যার অবস্থার সঙ্গতি ভালো ছিল তিনি ভালো করে মেনটেন করতে পারতেন, যাদের সেই সঙ্গতি ছিল না তারা ভালো করে মেনটেন করতে পারতেন না, তাদের ওই খড়ের চাল নষ্ট হয়ে যেত, সেখান দিয়ে জল পড়তো, ঘরের ভেতরে বিভিন্ন রকমের ওই জল পড়ে পড়ে বিভিন্ন রকমের গর্ত হতো, ঘরের ভেতরে একটা
আলো বাতাস না ঢোকার জন্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতো। আর যাদের অবস্থাপন্ন তাদের বড় বড় দরজা জানলা থাকতো, তাদের ভেতরে আলো বাতাস ঢুকতো। কিন্তু অধিকাংশেরই ওই রকম প্রশস্ত আলো বাতাস ঢোকার জন্য দরজা জানলার অবকাশ থাকতো না। তবে মানুষ সে যুগে ওই রাত্রিটুকু ছাড়া তো ঘরে থাকতেন না। সারাদিনই তারা বাইরে মাঠে ঘাটে উঠানে পুকুর ঘাটে আড্ডায় গাছতলায় কাটাতেন। তাই ঘরের অস্বাস্থ্যকর অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার প্রভাবটা তাদের শরীরের উপর কম পড়ত। এখনকার দিনে হলে সেটা কিন্তু সম্ভব হতো না, কারণ এখন মানুষ বাইরে বেরোয় কম। এবার আসবো পোশাক পরিচ্ছদের ব্যাপারে। গ্রামীণ লোকেদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে আসবো। আমি এই একই সঙ্গে শহরের জীবনের কথাটা ততটা পরিমাণে বলবো না, কারণ আমাদের শহরের অভিজ্ঞতাটা সেই পরিমাণে ছিল না, বা অধিকাংশ মানুষের জীবনেই শহরের অভিজ্ঞতা ছিল না। কলকাতায় বসবাসকারী লোকজন তেমন মানে আসা যাওয়া করা, যোগাযোগ এরকম তেমন কিছু ছিল না, কারণ গ্রাম শহরের দূরত্ব তখন অনেক বেশি ছিল। আমাদের গ্রাম থেকে আমাদের বর্ধমান শহরেরই দূরত্ব অনেক বেশি ছিল। ভৌগোলিক দূরত্ব, জ্যামিতিকভাবে যে দূরত্ব, আমি সেই দূরত্বের কথা বলছি না। যোগাযোগ একটা ব্যাপার, খোঁজ খবর, ভাবনা চিন্তা, মানসিকতা, এই সব দিক দিয়ে, সুযোগ সুবিধা, এই সব দিক দিয়ে যে দূরত্বটা, সেটা অনেক বেশি ছিল। আবার তখনকার দিনের যে শহর ছিল, সেই শহরকে যদি আপনি এখনকার দিনের শহরের সঙ্গে তুলনা করেন, তখন সেই শহরটাকে আবার আপনার এখন গ্রাম বলে মনে হবে। তো এবার আমি পোশাক পরিচ্ছদের কথায় আসব। পোশাক পরিচ্ছদে কি ছিল? গ্রাম জীবনের পুরুষ মানুষের পোশাক পরিচ্ছদ বলতে ছিল একটা ধুতি বা লুঙ্গি, সেটা হাঁটুর ওপরে থাকতো। অধিকাংশ মানুষের খালি গায়ে থাকতো, কাঁধে একটা গামছা থাকতো। কিছু কিছু মানুষের গায়ে গেঞ্জি থাকতো। আর গ্রামে 4 থেকে 5টা ঘর মানুষ ছিলেন অবস্থাপন্ন, যারা বাইরে ধুতি পরে পাঞ্জাবি পরে বাইরে বেরোতেন। এরকম 4-5টি পরিবারের লোকজন ছিল। বাকি A to Z তাঁদেরই বন্ধুরা, তাদেরই সহপাঠীরা, পাঠ তো তখনকার দিনে ছিল না, যাই হোক, সেটা গুরু গৃহেই হোক বা সামান্য 2-4 ক্লাস পড়াশোনাই হোক, সেই রকম। তো আমি যখন বলছি, মানে আমার থেকে, আমি আমার ছেলেবেলাকার কথা বলছি, মানে আমার থেকে আরও 50টা বছর পূর্ববর্তী যে মানুষগুলো যাদেরকে আমরা দেখেছি, তাদের কথা আপনাকে কিন্তু ধরে নিতে হবে। নাহলে আপনি ভাববেন যে তোমার বয়সের জীবনে পড়াশোনা ছিল না, এটা আপনি ভাববেন, তা কিন্তু নয়। আমার জীবনের ছেলেবেলাকার কথা বলছি, মানে আমি সেই সময় যাদেরকে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখছি বা বার্ধক্য বৃদ্ধ বয়সে যাদেরকে দেখছি, তাদের জীবনের ফেলে আসা 50টা বছরের ছাপ তো তাদের শরীরের মধ্যে, তাদের আচার ব্যবহারের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে আমরা দেখেছি। সেটাও আমরা কিন্তু আমার এই আলোচনার মধ্যে কিন্তু ঢুকছি। তাই এই ছিল তাদের পোশাক পরিচ্ছদ। আমাদের যারা স্কুলে যারা আমরা ছেলে মেয়ে, তাদের আমাদের কিন্তু জামা প্যান্ট পরতাম। তবে তখনও পর্যন্ত কিন্তু আমাদের ইংলিশ প্যান্টের তেমন প্রচলন হয়নি। এখনকার যে সমস্ত প্যান্ট আমরা পরি, এই প্যান্টের প্রচলন সার্বিকভাবে তখনও হয়নি, উঠেছে বাজারে। আমার মনে আছে আমার বাবা দোকানে গিয়ে বলতেন, ইংলিশ প্যান্ট দেখাও, অর্থাৎ বোতাম লাগানো, এখন প্যান্ট বলতে আমরা যেটাকে বুঝি সেরকম। আর তখন যেটা সার্বিকভাবে যে প্যান্টটা পাওয়া যেত, সেটা ছিল ইজের দড়ি দেওয়া, দড়ি দিয়ে বাঁধা, যে প্যান্টগুলো মেয়েরা পরতো এবং পরবর্তীকালে মেয়েরাও আর এখন যে প্যান্ট পরে না, সেরকম ছিল প্যান্ট। আর জামা, সাধারণভাবে জামা, সুতোর জামা। তখনও এই টেরি কটন, টেরি লিন এ সমস্ত তখনও ওঠেনি। সাধারণভাবে সুতোর জামা, যেটা পরবর্তীকালে আমরা মাঝখানে কিছুদিন দেখলাম সুতোর জামা গরিবরা পরে, আবার পরবর্তীকালে দেখলাম
যে সুতোর জামা, পিওর কটনের দাম বেড়ে গেল, কারণ এই ব্যবহারের সুবিধা অসুবিধা সম্পর্কে মানুষের একটা অভিজ্ঞতা হলো। তো এই ছিল পোশাক পরিচ্ছদ। মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে ওই গ্রামের তাঁতে বোনা শাড়ি আর মিলের ছাপা শাড়ি, হ্যাঁ, বিধবা যারা তাদের থান কাপড়, অধিকাংশের বিধবাদের গায়ে জামা থাকতো না। বাইরে যাওয়ার সময় অনেক বিধবাকে আমরা দেখেছি যে জামাটা মানে ব্লাউজটা কাঁধে করে নিয়ে যেতেন, পরতেন না, প্রয়োজনে হয়তো পরতেন। এই ছিল পোশাক পরিচ্ছদ। যোগাযোগ ব্যবস্থা কি ছিল? যোগাযোগ ব্যবস্থা মানে এক গ্রাম থেকে আর এক গ্রাম, এই ছিল যোগাযোগ। গ্রাম থেকে শহরে যাতায়াতের যোগাযোগ খুব কম লোকের জন্য ছিল, এবং সেটা ওই বিশেষ প্রয়োজনে, বিপদে আপদে, বা হয়তো কারুর অবস্থাপন্ন লোকেদের আত্মীয়রা একটু বর্ধমানে বা কলকাতায় থাকতেন, যাতায়াত করতেন। সেই সাধারণভাবে এক গ্রাম থেকে আর এক গ্রাম, এই ছিল যাতায়াত। সেটা পায়ে হেঁটে ছিল, গরুর গাড়িতে ছিল, পুরুষ মানুষ বা ছেলেদের জন্যে সাইকেল ছিল, অল্প কয়েকটি রিক্সা পাওয়া যেত, মানুষের পায়ে টানা রিক্সা অল্প কয়েকটি পাওয়া যেত। আমরা যখন স্কুল জীবনে পড়ছি, স্কুল জীবনের আমাদের যখন প্রায় শেষের দিক, তখন আমরা 7, 8, 6, 7, 8, 9, 10 এই সময়টা যখন পড়ছি, সেই সময়টায় ধীরে ধীরে আমাদের গ্রামের দিকে পিচ রাস্তা ঢুকতে শুরু করলো এবং বাস যাতায়াত শুরু হলো। সেটাও আবার আমাদের সরাসরি গ্রামের ভেতরে নয়, পার্শ্ববর্তী গ্রাম দিয়ে। সেখান থেকে আবার আমাদের গ্রামে ঢুকতে গেলে আবার পায়ে হেঁটে আসতে হতো। এবং সেই বাসও বুঝতেই পারছেন, প্রথম বাস চালু হচ্ছে মানে একটি বাস সারাদিনে হয়তো 4টে ক্ষেপ বাস যাতায়াত করতো। একটা বাস চলে গেলে পরবর্তী বাসটার জন্য আপনাকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে, তো ধরুন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনার যখন পরবর্তী বাসটা আসার কথা, তখন হয়তো শুনতে পেলেন সেই বাসটা পাংচার করেছে কোথাও, সে বাসটা আর এসে পৌঁছাবে না। এই ছিল যোগাযোগ ব্যবস্থা। ট্রেনের যোগাযোগটা কিন্তু আমাদের গ্রামের দিকে খুব ভালো ছিল। মানে পায়ে হেঁটে যদি আপনি স্টেশন অবধি যেতে পারতেন, দূরত্বটা ওই আপনার কিলোমিটারে কত হচ্ছে, 4 ক্রোশ বলতেন গ্রামের লোকেরা। কিলোমিটারে কতটা হচ্ছে সেটা দেখে নিতে হবে গুগলে। তো সে অনেকটা রাস্তা, মানে আপনি পায়ে হেঁটে স্টেশন অবধি যেতে গেলে আপনার মোটামুটি 1 ঘন্টা হাঁটতে হবে। 1 ঘন্টা হেঁটে আপনি যদি স্টেশনে পৌঁছাতেন, তাহলে ট্রেনে যাতায়াতটা কিন্তু আমাদের বরাবরই ভালো ছিল। বর্ধমান হাওড়া কর লাইনের উপর আমাদের এই লাইনটা। আবার মেন লাইনও একটা ছিল, আমাদের পার্শ্ববর্তী দূরের যে গ্রামগুলো মেন লাইনে, যেমন মেমারি ইত্যাদি অঞ্চলটা ছিল মেন লাইনে পড়তো, আর আমাদের এইটা ছিল কর লাইনে। তো ট্রেনে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল। এই ছিল জীবনযাত্রা। এরপর খুঁটিনাটি বলতে গেলে অনেক কিছু আসে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ছিলই না, জিরো স্বাস্থ্য ব্যবস্থা ছিলই না। শিক্ষা ব্যবস্থা আমাদের গ্রামটিতে মোটামুটি ছিল, অনেকগুলি স্কুল চালু হয়েছিল। সবসময় সব স্কুলে সব ক্লাসে যে মাস্টারমশাই থাকতেন তেমনটা নয়, কিন্তু মোটামুটি একটা শিক্ষা ব্যবস্থা ছিল। এবং পার্শ্ববর্তী 10-20টা কি আরও বেশি হয়তো গ্রামের ছাত্রছাত্রীরা বহু দূর থেকে হেঁটে, সাইকেলে এই স্কুলে পড়তে আসতেন। এটা আমরা দেখেছি। আমাদের ভাগ্যক্রমে আমরা স্কুলের খুব কাছেই আমাদের বাড়ি ছিল, আমাদের কাছে মানে ওই মাঠে খেলতে যাওয়ার মতো ব্যাপার ছিল স্কুলে যাওয়াটা। কিন্তু অন্যান্য গ্রাম থেকে আমাদের সহপাঠীরা যারা আসতো, তারা 1/2 ঘন্টা 40 মিনিট পায়ে হেঁটে এসে স্কুলে পৌঁছাতো, শীত, গ্রীষ্ম, বর্ষা। এই ছিল যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা জিরো ছিল। আহার কেমন ছিল? আহার ছিল ভাত এবং মুড়ি, রুটি খাওয়া প্রায় ছিল না। রুটি, আটা
গম প্রায় ছিল না গ্রামের দিকে। ভাত খাওয়াটা, ভাতই মোটামুটি মানুষের খাবার ছিল, সেটা গরম ভাত হোক বা পান্তা ভাত হোক। পান্তা ভাত মানে বুঝতে পারছেন, আবার আপনাদের মানে আমাদের এখনকার ফ্রিজে রাখা ভাত কিন্তু নয়, কারণ তখন ফ্রিজ ছিল না। আগের দিনের ভাত বা সকালবেলার ভাত বা আগের রাতের ভাত, সেটা জল ঢালা থাকতো ঘরের ভেতরে। গরমে, শীতকালে কিছু হতো না, গ্রীষ্মকালে বা অন্য সময়ে সেই ভাতে একটা ফার্মেন্টেশন হতো, একটা আপনার পচন ধরতো, হালকা পচন একটা ধরতো, তাতে একটা হালকা টক টক ভাব হতো, আমরা ওটার নাম বলতাম আমানি। সেই বাসি ভাত হালকা টক, তাতে লবণ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ইত্যাদি দিয়ে আলু ভাতে দিয়ে বা এরকম দিয়ে আমরা সেই ভাতটা খেতাম, টিফিনেও খেতাম। এই ছিল আহার্য। রুটি আমরা দুর্গাপুর শহরে এসে রুটি খেতে শিখেছি, গ্রামে রুটি খাওয়ার প্রচলন আমাদের ছিল না। দোকানে পাউরুটি পাওয়া যেত, এখনও সেই পাউরুটিগুলো কোথাও কোথাও বোধহয় পাওয়া যায়। একটা কাগজের প্যাকেটের মধ্যে এরকম সরু একটা পিস থাকতো না, একটা সরু একটা দিক মাথাটা পোড়া। ছবি দেখিয়ে হয়তো বোঝানো যাবে, আমি মুখে বলে আপনাকে ঠিক বর্ণনা দিয়ে সেই রুটির জিনিসটা বোঝাতে পারবো না। এখনও সেই রুটি পাওয়া যায় কিনা জানি না, তবে আমরা পরবর্তীকালে দুর্গাপুরে এসেও সেই রুটি খেয়েছি। সেই রুটি মাঝ বরাবর আধখানা করে চিড়ে, তারপর সেখানে দুর্গাপুরের শহরে দেখতাম ডিম দিয়ে রোস্ট করে দেওয়া হতো, বা মাঝখানে দুধের সর দেওয়া হতো, চিনি দেওয়া হতো ইত্যাদিভাবে, সেটা একটু উপাদেয় করে খাওয়া হতো। কিন্তু গ্রামে ওই রকম রুটি পাওয়া যেত মাঝে মধ্যে, এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাসি, মানে 4 দিন 5 দিন 7 দিনের পুরনো জিনিস দোকানে বিক্রি হতো। রোজ পাওয়ার কোনো সম্ভাবনা, রোজ নতুন পাওয়া, এমনিতেই রুটির টাটকা পাওয়া খুব একটা দুষ্কর ব্যাপার। যাই হোক, তো সেটা প্রতিদিন বেকারি গ্রামে ঢুকছে এবং রুটি পাওয়া যাচ্ছে এমন সম্ভাবনা ছিল না। কেউ শহরে গেল, সেখান থেকে সে 10-20 পিস রুটি নিয়ে এলো, গ্রামের যার যখন দরকার পড়লো কালে ভদ্রে সে ওই রুটি কিনে এনে খেলো, পাউরুটি। ছিল। আর কি ছিল না, ওই শাক সবজি আমাদের ঘরের চারধারে বাগানে যা হতো, ফলতো, ডাল, এই ছিল আহার। গরুর দুধটা পাওয়া যেত, মাছ কিন্তু পাওয়া যেত না, মাংস তো মোটেই পাওয়া যেত না। আমি মাংসের কথায় পরে আসছি। মাছ পাওয়া যেত না, যদিও গ্রামে প্রচুর পুকুর ছিল এবং প্রত্যেকটি পুকুরের আলাদা আলাদা লোকের মালিকানা থাকতো, এবং সেই পুকুরগুলো যাদের মালিকানায় ছিল তারা যখন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উৎসবে তারা সেখানে জেলেকে দিয়ে মাছ ধরাতেন। তারপর যার যেমন অংশ ছিল সেই অনুযায়ী সেই মাছগুলো ভাগ হতো। বিক্রির কোনো গল্প ছিল না, যার যার ভাগ সেই তার নিজের মাছ নিয়ে যেয়ে বাড়িতে তারা খেতেন, কারণ কালে ভদ্রে মাছ ধরা হতো, সবসময় তো পাওয়া যেত না। আর জেলে যে অংশটা মাছটা পেত, যে জেলে ওই মাছটা ধরছে তার যে অংশের যে ভাগটা সে পেত, সেই মাছটা সে বিক্রি করতো, এবং সেটা পরিমাণে খুবই কম চাহিদার তুলনায়, এবং খোঁজ খবর রাখা পাওয়া সৌভাগ্যের বিষয় ছিল। এখন গ্রামে গেলে বুঝতে পারবেন না, গ্রামে এখন গেলে আপনি দেখবেন আপনার বাড়ির দুয়ারে 4-5টা মাছওয়ালা মাছ করে ফেরি করে ডেকে যাচ্ছে। আপনি 2 পা হেঁটে গেলে গ্রামের মাথায় মাছ পাবেন, আর একটু দূরে যদি যান সাইকেল চালিয়ে তাহলে অন্য একটা গ্রামের মাথায় আরও বেশি পরিমাণে মাছ পাবেন। আবার যদি আপনি বাসে চেপে বা সাইকেলে করে স্টেশনে আসেন, সেখানে দেখবেন মাছের বাজার বসে আছে। তখন সেসব ছিল না। এবার আসে মাংসর কথায়। গ্রামে আমরা মাংস খাওয়ার যে অভিজ্ঞতাটা সেইটা বলি। সেটা হচ্ছে যে হঠাৎ একদিন দেখলাম যে একটি গাছতলায় একটি ছাগলকে বেঁধে দিই। আমরা তখন ছাগলই বুঝতাম, পাঠা, পাঠি, খাসি এইসব আলাদা করে বুঝতাম না, এসব শব্দের সঙ্গে পরিচিত ছিল না, ছাগল বুঝতাম। তো একটি ছাগলকে গাছতলায় বেঁধে দিয়ে গেছে, ছাগলটি মাঝে মাঝে চিৎকার করছে, আর ওই ছাগলটির মুখের কাছে কিছু কাঁঠাল পাতা, কিছু জাম পাতা ভেঙে দিয়ে যাওয়া হয়েছে। সেই ছাগলটি মাঝে মাঝে ওগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করছে। এবার ওই যে ছাগলটা চিৎকার করছে, একবার করে খাচ্ছে আর একবার করে চিৎকার করছে, ওই ছাগলের যে চিৎকার সেটা হলো বিজ্ঞাপন। অর্থাৎ ছাগলটি নিজে বলছে
যে আজ এখানে মাংস পাওয়া যাবে, আপনারা কে কে মাংস কিনতে আগ্রহী জানান। ওই ছাগলের চিৎকারটাই ছিল বিজ্ঞাপন। গ্রামের লোক জানতে পারতো যে আজকে এখানে ছাগল কাটা হবে, মাংস পাওয়া যাবে। এবার যাদের সামর্থ্য আছে, যাদের পয়সা কড়ি আছে, তারা গিয়ে এবার কোনো এক সময় ওই ছাগলের যে মালিক, যে কিনা ছাগলটিকে কাটবে, যে কিনা বিক্রি করবে, যে কিনা ব্যবসাদার, সে ওখানে এসে একটা কাগজ নিয়ে বসতো এবং কার কত পরিমাণ প্রয়োজন সেটা একটা কাগজে লিখে নিত। এবার ছাগলটাকে কাটার পর এই টোটাল ছাগলের যে মাংসটা, তার শরীরের বিভিন্ন অংশটাকে মিশিয়ে দেওয়া হতো একসঙ্গে। এখন যেমন আপনি দোকানে গেলে আপনার কোন অংশটা প্রয়োজন সেই অংশটা আপনি নিতে পারবেন, সেই ব্যাপার তখন অমূলক ছিল। কারণ এই যে মাংস কাটা হতো সেটা বছরে হয়তো দুবার। তো সেখানে আপনাকে শুধু বলে আসতে হতো পরিমাণটা কত। এবার ওরা তাল গাছের পাতা কেটে নিয়ে এসে সেই তাল গাছের পাতা দিয়ে একটা করে ঠোঙা বানাতো, শঙ্কু আকৃতির কাঠি দিয়ে বিঁধে একটা চোঙের মতো ঠোঙা বানাতো। সেই ঠোঙার ভেতরে ওরা 250 গ্রাম মতো করে মাংস দিয়ে একটা প্যাকেট তৈরি করতো। যে 250 নেবে তাকে ওই একটা প্যাকেট দেওয়া হবে, যে 500 নেবে তাকে ওরকম 2টো প্যাকেট দেওয়া হবে। যে 500 বেশি ক্রেতা আর ছিল না, কিন্তু তর্কের খাতিরে ধরে নিন কেউ 750 নেবে, কেউ 1 কেজি নেবে, তাহলে তাকে ওই 3টে বা 4টে প্যাকেট দিতে হবে। এবং যত পরিমাণে সে নিক, টোটাল ছাগলটার বিভিন্ন অংশের ভাগ তাকে সমপরিমাণে নিতে হবে। কারণ ওই 250 গ্রামের মধ্যে সব কিছু মিশিয়ে দেওয়া হতো, তাকে বলা হতো ভাগা দেয়া। অর্থাৎ টোটাল ছাগলটাকে কেটে তার বিভিন্ন অংশের মাংস, হাড়, নাড়ি ভুঁড়ি ইত্যাদি সমস্ত কিছুকে ভাগ করে করে ইকুয়ালি ভাগ করে 250 গ্রাম করে প্যাকেট তৈরি করা হতো, তাকে বলা হতো ভাগা দেয়া। এই ছিল মাংস বিক্রির বা কেনার পদ্ধতি। বছরে দুবার। আমাদের দুর্গাপুরে এসেও আমরা দেখেছি, দুর্গাপুজোর সময় নবমীর দিন মাংস কেনার জন্যে ভোরবেলা 3:30-4টের সময় গিয়ে বাজারে দোকানের সামনে একটি কি দোকান, 2টি দোকানে হয়তো মাংস কাটা হতো। টোটাল দুর্গাপুর শহরের এত ক্রেতা এবং মোটামুটি সবারই মাংস কেনার সামর্থ্য ছিল। গ্রামের লোকেদের মতো তো এরকম নয়, ছিল না। তো ধরুন আপনি দুর্গাপুরের 100% লোকের মধ্যে 50% লোক মাংস কিনবে। একটি বাজার, আমাদের টাউনশিপ একটি বাজারে 2টি মাংসের দোকান, 50% লোক যদি মাংস কিনতে আসে, বুঝতেই পারছেন সেই দোকানে কী ধরনের ভিড় হবে। তাই 3:30-4টের সময় গিয়ে লাইন দিতে হতো। এবং লাইন দিয়ে এবার লাইনটা কতটা দীর্ঘ হলো তার উপরে নির্ভর করতো যে আপনি দোকানে মাংসটা পাবেন কি পাবেন না। এটা আমি দুর্গাপুর শহরের কথা বললাম। দুর্গাপুরেও কিন্তু তখন ওই পছন্দ মতো কোন অংশটার মাংস নেবো সেই ব্যাপারটা ছিল না। কলকাতার কথা আমি বলতে পারবো না, আমার কোনো অভিজ্ঞতা নেই তখন কেমন ছিল না ছিল। এই তো ছিল মানুষের জনজীবনের, জীবনযাত্রার মান। এই অনুযায়ী তাদের ভাবনা, চিন্তা, গতি, প্রকৃতি, শিক্ষা, মেলামেশা গুলোকে আপনারা অনুমান করে নিন। কারণ অতটা ডিটেইলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তারপর ধীরে 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 আমরা একটু 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 করে এগিয়েছি। মাঝখানে একটা সবুজ বিপ্লব হয়েছে। এই রাসায়নিক সার, ওষুধপত্র দিয়ে এবং ক্যানেলের জল পৌঁছে আপনার ভূমি সংস্কারের মাধ্যমে কৃষি ব্যবস্থার একটা বিস্তার ঘটেছে। বছরে 2-3বার করে ফসল উৎপাদন শুরু হয়েছে। সেই গ্রামের কৃষকরা, হতদরিদ্র কৃষকদের অবস্থা তুলনামূলকভাবে খানিকটা ফিরল। যদিও ভূমিহীন কৃষকদের অবস্থা একই থেকে গেল, কিন্তু যাদের জমি জায়গা ছিল, থাকা সত্ত্বেও যারা গরিব ছিলেন, প্রকৃতির উপরে যাদের চাষবাস নির্ভরশীল ছিল, বর্ষা হলে
চাষ হতো, বর্ষা না হলে চাষ হতো না, আবার অতি বর্ষা হলে চাষ নষ্ট হয়ে যেত। একবারই মাত্র বছরের চাষ ছিল। সেইটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। বর্ষা না হলে ক্যানেলের জলে চাষ হতো, আর অতি বর্ষা হলে তার মোকাবিলার বিভিন্ন রকমের পথ ব্যবস্থা অবলম্বন, এবং ওই ক্যানেলগুলোই তখন অনেকটা সাহায্য করত অতিরিক্ত জলকে বয়ে নিয়ে যাওয়ার জন্যে। অতি বর্ষা হলে এখনও ক্ষতি হয়, কিন্তু সেই সময়ের মতো ওই রকম পরিমাণে নয়। তো মানুষের জীবনের উন্নতি হতে শুরু করলো, পোশাক পরিচ্ছদের উন্নতি হতে শুরু করলো, রাজনীতি ঢুকলো, প্রকট পরিমাণে রাজনীতি ঢুকলো। গ্রামের সাধারণ একদম নিম্ন স্তরের লোকজন পর্যন্ত সক্রিয় দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করলো। আর ওই সময়ের আগে পর্যন্ত গ্রামের রাজনীতি, যখন পঞ্চায়েত ভোট শুরু হয়নি, পঞ্চায়েত বরাবরই ছিল, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতে তখন আমরা দেখিনি। তখন একটা মনোনীত কিছু লোক থাকতেন, একদম সোসাইটির, গ্রামের সমাজের একদম টপ মোস্ট র্যাঙ্কের কয়েকজন লোক, ডাক্তার, আধা জমিদার, একটু শিক্ষিত, এই সমস্ত লোকেরা সেই পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট হোল্ড করে থাকতেন। তারা কংগ্রেসি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আম জনগণ, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত অবধি, কারুরই রাজনীতিতে অংশগ্রহণ কথা দূরের কথা, রাজনীতি সম্পর্কে কিছু বোঝা, কিছু খবর রাখা, এসবের কোনো উপায় ছিল না। পেপার, খবরের কাগজ গ্রামে তেমন ঢুকতো না। দু একটি বাড়িতে যাদের বর্ধমানে যাতায়াত ছিল, তারা কেউ কেউ কাগজ নিয়ে আসতেন, সেটা তাঁদের জন্যই। সব লোকের হাতে সেই কাগজ পৌঁছাবার কোনো ব্যবস্থা ছিল না। তবে আমরা রেডিওতে খবর শুনতে পেতাম। রেডিওতে সরকারি যে নিউজ বুলেটিন প্রচার করা হতো, সেগুলো থেকে আমরা যেটুকু খবর জানতে পারতাম, সে খবর প্রায় অধিকাংশটাই কলকাতা কেন্দ্রিক খবর ছিল। বিভিন্ন জেলা শহরগুলোরও কোনো খবর থাকতো না, গ্রামের খবর তো ততই বছর থাকার কোনো কথাই নয়। তাহলে এমনকি আবহাওয়া, কলকাতায় বৃষ্টি হলে রাজ্যে বৃষ্টি হয়েছে, কলকাতায় বৃষ্টি না হলে রাজ্যে বৃষ্টি হয়নি। গোটা রাজ্য ভেসে গেলেও রাজ্যে বৃষ্টি হয়নি। কলকাতায় বৃষ্টি হলে আর গোটা রাজ্য যদি শুকনো থাকে, তাহলেও রাজ্যে বৃষ্টি হয়েছে। এই ধরনের ছিল আবহাওয়ার বার্তা। খাবারের কথা আগেই বলে নিয়েছি। টিফিন বলতে ওই মুড়ি খাওয়া ছিল, আর কিছু ছিল না। সেটুকুও সবারই জুটত না, সময়ে সময়ে জুটত না, সকলের জুটত না। এই তো জীবনযাত্রার মান ছিল। তারপর আস্তে 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 উন্নতি করতে করতে আমরা কিন্তু বেশ একটা ভালো জায়গায় এসেছিলাম। এবার ওই রাজনৈতিক অস্থিরতা, খুন খারাপি আমাদের ছেলেবেলায় আমরা গ্রামেও দেখেছি। বেশ কিছু খুন খারাপি হয়েছে, দিনের বেলায় খুন হয়েছে, সন্ধেবেলায় খুন হয়েছে। গ্রামের এমএলএকে গ্রামের মাথায় খুন করে দেওয়া হয়েছে। পাশের গ্রামের এক সমাজসেবক, সভাপতি, তিনি কংগ্রেসী, তখন কংগ্রেসী একমাত্র রাজনৈতিক দল ছিল, বা মানুষের কাছে গৃহীত পরিচিত রাজনৈতিক দল ছিল। তাদের ছোটোখাটো মানুষকে খুন খারাপি করতে দেখেছি। কংগ্রেস দলটাকে অবলম্বন করে এক শ্রেণীর সমাজবিরোধী গড়ে উঠতে দেখেছি। তাদের অত্যাচার, অনাচার এসব দেখেছি, এবং তাদের আবার জীবনের করুণ পরিণতিও দেখেছি। তারপর আস্তে 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 একটা স্থিতাবস্থার মধ্যে এলো। ৭৮ সালে অতিরিক্ত বন্যা, ভয়াবহ বন্যা, তার আগেই বামফ্রন্ট ক্ষমতায় এসেছেন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী। তারপর থেকে আমাদের জীবনে কিন্তু একটা মোটামুটি স্ট্যাটিক অবস্থা ছিল। আমরা কলেজে পড়াশোনা করেছি, রাস্তাঘাটে যাতায়াত করেছি, অফিসে কাজ করেছি। লেখাপড়া মোটামুটি একটু শিখলে চাকরি পাওয়া যেত।
চাকরিতে একবার ঢুকে গেলে সারা জীবন সুস্থিত হয়ে চাকরিটা করা যেত, সামাজিক অশান্তি অস্থিরতা ছিল না তা নয়, ছিল, কম পরিমাণে ছিল, বা সেই সব আমাদেরকে তেমনভাবে স্পর্শ করতো না, ততটা প্রকটতা ছিল না। কারণ মানুষের, সাধারণ মানুষের, কমন মানুষের তখনও পর্যন্ত রাজনীতিতে এত বেশি ইনভলভমেন্ট ছিল না। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাধারণ মানুষের এত বেশি সম্পর্ক এবং লেনদেনের সম্পর্ক, দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল না। মানুষ একবার করে ভোট দিতে যেত, ব্যাস, এইটুকুই। কিন্তু যখন থেকে এই রাজনৈতিক দলগুলো এবং সরকারগুলো ক্ষমতায় আসার পর মানুষকে বিভিন্ন রকমভাবে কিছু পাইয়ে দিতে শুরু করলো, এই পাইয়ে দেওয়ার রাজনীতি যখন থেকে শুরু হলো, সরকারের কাজ হচ্ছে সামগ্রিকভাবে গোটা দেশ, গোটা জনজীবনের উন্নতি সাধন করা। সেটা না করে যখন বিচ্ছিন্নভাবে এক শ্রেণীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি যখন থেকে শুরু হলো, তখন থেকেই সমাজে একটা অস্থিরতা শুরু হলো। যে রাজনীতি বোঝে না, সেও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। শুধু রাজনীতি বুঝতে গেলে তো শুধু রাজনীতিটা বুঝলে হবে না, তাকে দেশকে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে, ইতিহাসকে বুঝতে হবে, মাটিকে বুঝতে হবে। এসব যার বোঝার ক্ষমতা নেই, যে শুধু কিভাবে ভোটে দাঁড়াতে হয়, কিভাবে ভোটে প্রচার করতে হয়, কিভাবে অপরপক্ষকে গালাগাল দিতে হয়, অপরপক্ষকে আক্রমণ করতে হয়, কিভাবে খুন খারাপি করতে হয়, এইটুকু যারা শিখে গেল, তারাই রাজনীতির মাথা হয়ে গেল। একটা রাজনৈতিক চরম অবক্ষয় দেখা দিতে শুরু করলো। আমাদের ছেলেবেলায় একবার ওই নকশাল মুভমেন্টের সময় এবং আরও দু একটি ক্ষেত্রে কিছু অস্থিরতার সৃষ্টি হয়, এবং সেখানেও স্কুলের মাস্টারমশাইদের উপরে রাজনৈতিক খবরদারিত্ব, অত্যাচার, খুন খারাপি, এসব আমরা দেখেছি। কিন্তু সেটা সার্বিক ছিল না, এখন এটা হয়ে গেছে সার্বিক। এবং তখনও পর্যন্ত যোগ্যতা সম্পন্ন লোকেরাই চাকরি পেতেন, যোগ্যতা সম্পন্ন লোকেরাই শিক্ষক হতেন, এবং তারা তখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা দিবার দিকেই তাদের মনোযোগ ছিল, অন্য কোনো দিকে তাদের মনোযোগ ছিল না। কিন্তু যখন থেকে এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা প্যারালালি তৈরি হলো, তখন থেকেই সমাজের উচ্চ স্তরের লোকেদের ছেলেমেয়েরা ওই বেসরকারি স্কুলে, বিশেষত ইংলিশ মিডিয়াম, আমাদের ছেলেবেলা বা তার আগে কি কনভেন্ট ছিল না? ছিল, সে খুব কম, ছোট শহরে ছিল না, বড় শহরে একটি দুটি কনভেন্ট স্কুল ছিল। সে নামজাদা স্কুল, তাদের ছাত্রছাত্রীরা, সেসব ব্যাপার আলাদা, সেসব অন্য। কিন্তু এখন যে ঢালাও ইংলিশ মিডিয়াম স্কুল, ঢালাও কনভেন্ট, সবাই বেসরকারি স্কুলে পড়ে, সবাই হাইফাই ব্যাপার, সবারই স্কুলে প্রচুর প্রচুর মাইনে, প্রচুর প্রচুর তাদের পোশাক পরিচ্ছদ, বইপত্র, বাহানা, হ্যাক ঢ্যাক বিভিন্ন রকমের। তখন এসব ছিল না। স্কুল বলতে ছিল সরকারি স্কুল। সেখানে সমাজের সর্বস্তরের বাড়ির লেখা ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেত। শিক্ষক মশাই, স্কুলের যিনি টিচার, তার ছেলেমেয়েরাও ওই স্কুলেই পড়ছেন। স্বভাবতই তিনি, তার ছেলেমেয়েও যেহেতু পড়ছেন, স্বভাবতই বিজ্ঞানসম্মতভাবেই তিনি সেই স্কুলটাকে যত্ন সহকারে সেখানে তিনি কাজ করবেন। কিন্তু যখন থেকে হলো কি যে তাঁদের স্কুল ছেলেমেয়েরা চলে যাচ্ছে ইংরেজি মিডিয়াম স্কুলে, বেসরকারি স্কুলে ভালো পড়াশোনা পাওয়ার জন্যে, আর তিনি এই সরকারি স্কুলে পড়াচ্ছেন অন্য অভিভাবকদের ছেলে মেয়েকে। তার ফলে এই স্কুলের যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের একটা অসংলগ্নতা তৈরি হওয়া খুব স্বাভাবিক। তা সত্ত্বেও দীর্ঘদিন এই সিস্টেমকে অতিক্রম করেও শিক্ষক মশাইরা
ভালো শিক্ষা দিয়েছেন এবং এইসব স্কুল থেকে বিভিন্ন হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষায় অজস্র কৃতী ছেলেমেয়ে পরীক্ষায় ভালো স্থান অধিকার করে র্যাঙ্ক নিয়ে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন গৌরবোজ্জ্বল জায়গায় তারা পৌঁছে গেছে। সেই সব আমাদের এই শিক্ষক মশাইদের অবদান ছিল। মানুষ এখনও শিক্ষককে এবং চিকিৎসককে অনেকটা ওই ভগবান টাইপের করে দেখে এবং খানিকটা আমাকে সুস্থ করে তুলবেন, আমাকে মুক্তি দেবেন যন্ত্রণা থেকে, তিনি মানে এক ধরনের ভগবান টাইপের ব্যাপার করে তাকে দেখা হতো। আর শিক্ষকদের দেখা হতো পরম আত্মীয়ের মতো। শিক্ষক একজন ছাত্রছাত্রীর কাছে শিক্ষকের চেয়ে বড় কোনো মানুষ, আদর্শ মানুষ আর থাকার ছিল না বা থাকার কথা নয়। এখনো পর্যন্ত প্রচুর মানুষের মনে শিক্ষকদের প্রতি এই উচ্চ স্থান আছে, কিন্তু ক্রমশ আমরা সেই ব্যবস্থাটাকে নষ্ট করে চলেছি। আমাদের রাষ্ট্রীয় উদ্যোগে নষ্ট হচ্ছে। রাজনৈতিক দলগুলির উদাসীনতা এবং ষড়যন্ত্রের ফলে আমাদের ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একবারে খাদের কিনারে এসে পৌঁছে গেছে। না হলে কল্পনা করা যায় যে একসঙ্গে 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। এবং চাকরিটা কেন চলে গেল? না, একটি সরকার এবং একটি রাজনৈতিক দল এই শিক্ষকদের চাকরি দেওয়ার সময় কিছু অসাধুতা অবলম্বন করেছিলেন, যেটা কোর্টে প্রমাণিত হয়েছে। কিন্তু কার কার ক্ষেত্রে সে অসাধুতা ছিল সেটাকে নির্দিষ্ট করা যায়নি বলে একসঙ্গে সামগ্রিকভাবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। শোনা যাচ্ছে প্রাথমিকে আরও নাকি এরকম আরও বেশি শিক্ষকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার রায়ও নাকি কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। তাহলে কি হবে? না, এই যে ধুঁকতে থাকা সরকারি স্কুলগুলো, এগুলো রাতারাতি মুখ থুবড়ে পড়ে যাবে এবং স্বভাবতই একদম হতদরিদ্র অভিভাবকরাও আর তাদের ছেলে মেয়েদের ওই স্কুলে পড়তে পাঠাবেন না। তার মধ্যে কিছু লোক আরও কষ্ট করে, আরও কৃচ্ছ সাধন করে ওই বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাবেন, আর কিছু লোকের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়েছি। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, যে এই যে সামাজিক অবক্ষয়টা হলো, এখন দেখুন কিন্তু অর্থনৈতিকত আর অভাব নেই। এখন আমাদের ঘরে যারা পরিচারিকার কাজ করে বা যারা বাগানে টাগানে এমনি রাস্তাঘাটে যারা আপনার অসংগঠিত শ্রমিক যারা শ্রমদান করে কাজ করেন, তাদের কিন্তু আমাদের সময়ের মধ্যবিত্তের জীবনের যে দারিদ্র্য ছিল সেটাও কিন্তু এদের মধ্যে নেই। আর এদেরও অনেকে বাইক চাচ্ছে, এদের পোশাক পরিচ্ছদ সেই তুলনায় আমাদের সময়ের মধ্যবিত্তদের তুলনায় অনেক বেশি ভালো। এদের খাবারের আর অতটা সংকট নেই, স্কুলে গেলেই এমনি খাবার পাওয়া যায়, খাবারের আর অতটা সংকট নেই। দুবেলা খাওয়া তো আছেই, 3 বেলা 4 বেলাও খাবার এরা স্বচ্ছন্দেই পায়। তো তা সত্ত্বেও একটা আতঙ্ক চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে পড়ছে যে আমরা কোথাও যেন একটা আলো আয়োজিত কোনো গর্তের মধ্যে পড়তে চলেছি। কারণ প্রযুক্তির অভাবনীয় উন্নতি, প্রযুক্তিকে আমরা অনবরত ব্যবহার করছি, আর সেই প্রযুক্তিও ক্রমশ আমাদেরকে ব্যবহার করছে এবং আমাদেরকে গ্রাস করছে।
নেট ব্যবস্থা আমাদের প্রত্যেকটি মানুষকে তার নেটের মধ্যে, তার জালের মধ্যে বন্দি করে ফেলেছে। আমাদের সারা দিনের যাবতীয় ক্রিয়াকাণ্ড ওই নেটের মধ্যে বন্দি আছে। যে কোনো মানুষকে যদি রাষ্ট্র মনে করে কষ্ট দেব, তাহলে ওই নেট থেকে তার যাপনের যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে তাকে বিব্রত করতে পারে। এবং একটি মানুষের জীবনযাপনের মধ্যে সম্পূর্ণটাই যে শুধু সাধুতা দিয়ে ভরা থাকবে এমনটা আশা করা বোকামি। কারণ মানুষ বিভিন্ন রকম দোষ গুণ মিলিয়ে মানুষ, তাই তার মধ্যে কিছু কিছু দোষাবলী থাকবেই, এবং সেই দোষগুলোকে যদি আমি কোট করে তাকে আক্রমণ করার চেষ্টা করি, সে আক্রান্ত হবে এবং সে তার পরিবার, তার প্রতিবেশী, তার ছাত্রছাত্রী, তার সন্তানাদি, এদের সবারই চোখে হীন বলে প্রতিপন্ন হবে। গতকাল পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে এবং জনৈক পুলিশ একজন শিক্ষকের উপর পদাঘাত করেছেন, লাথি মেরেছেন। এই যে একজন শিক্ষককে লাথি মারা হলো, আমার চেতনায় বলে এটা টোটাল শিক্ষক সমাজের উপরে লাথি মারা হলো। পুরো সমগ্র শিক্ষা ব্যবস্থাটার উপর যেমন এই উৎকোচ গ্রহণের বিনিময়ে চাকরি দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থাটা যেমন একটা ধ্বংসের মুখে যে পড়তে চলেছে, তেমনি শিক্ষক মশাইদের ব্যক্তিগতভাবে বা সামগ্রিকভাবে অসম্মান করার এই যে দৃষ্টান্ত স্থাপন হলো, এটা শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষকদের যে স্থান সমাজে, তাদের যে স্থান, সেটাকে আরও অনেক বেশি নামিয়ে দেওয়া হলো। কিছুদিন আগেই চিকিৎসকদের নিয়েও একটা তীব্র সংকট দেখা দিয়েছিল, গোটা পৃথিবী জুড়ে একটা আলোড়ন দেখা দিয়েছিল। ভাবা গিয়েছিল যে এরকম চূড়ান্ত অন্যায়ের একটা প্রতিকার আমরা হয়তো করে ফেলতে পারবো, কিন্তু তার কোনো সুরাহা আমরা করতে পারিনি। যারা দোষী ছিলেন তারা তাদের জায়গায় বহাল রয়েছেন, যারা আন্দোলন করেছিলেন তাদের আন্দোলনকে ভেঙে ফেলতে পারা গেছে এবং তাদেরকে পরবর্তীকালে বিচ্ছিন্নভাবে শাস্তি প্রদান করা গেছে। অর্থাৎ যিনি অত্যাচারী, যিনি দোষী, তিনি আন্দোলনকারীর উপর, নির্দোষের উপর তার ক্ষমতা আরোপ করছেন এবং এ ব্যাপারে সেই দোষী ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা। এই জায়গা থেকে আমাদের মুক্তির দরকার, অথচ আমরা প্রত্যেকটা মানুষ এখন কিন্তু বিচ্ছিন্ন, আর এই বিচ্ছিন্নতা বাড়িয়ে দিচ্ছে আমাদের এই প্রযুক্তি বা যান্ত্রিক ব্যবস্থাগুলি। যা কিছু আমরা করছি ঘরে বসে করছি। এই যে আমি এখন বক্তব্যটা রাখলাম, ঘরে বসে বক্তব্যটা রাখলাম, এই বক্তব্যটা আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা জায়গায় বসে আড্ডায় বসে করতে পারতাম, তাদেরও মতামতগুলো নিতে পারতাম, আদান প্রদান হতো। আমি একটা চায়ের দোকানে থেকে বসে করতে পারতাম, বা একটা আয়োজিত ছোট্ট সভায় করতে পারতাম, বিভিন্ন রকমভাবে করতে পারতাম। তাদের মতামত আমি শোনার সুযোগ পেতাম। সেসব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নিজে কথা বলছি, নিজে রেকর্ড করছি, নিজের কথা নিজে শুনছি। কোনো একটি বড় বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছি, সেই ধ্বনিটি বাড়ির দেয়ালে প্রতিহত হয়ে প্রতিধ্বনি রূপে আমার কাছে ফিরে আসছে, আমার কথাই আমার কাছে ফিরে আসছে, কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। তীব্র আলোর একটা গহ্বরের মধ্যে আমরা পতিত হতে চলেছি। এই আলোর তীব্রতার মধ্যে আমার যেন মনে হচ্ছে এখন কিছুটা করে অন্ধকার মিশিয়ে দেওয়া দরকার। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের বিজ্ঞানের যে ব্যবহার, আমাদের যে রাজনীতির যে তীব্রতা, এসবকে কিছুটা পেছন দিকে আবার যদি নিয়ে যেতে পারি আমরা। অন্ধকার মানে আমি সেই কথা বলতে চাইছি, অন্ধকার মানে আলোর অনুপস্থিতির কথা বলতে চাইছি না। অর্থাৎ যে অতিরিক্ত সুযোগ সুবিধা আমাদেরকে
আমাদের মানবিক মূল্যবোধকে হরণ করেছে, আমাদেরকে অলস করে তুলেছে, আমাদেরকে মানুষে মানুষে বিচ্ছিন্ন করে তুলেছে। সেই যে সুবিধা, সেই অতিরিক্ত সুবিধাগুলোকে হরণ করে নিয়ে আমাদের যদি কিছুটা করে পিছিয়ে দেওয়া যায়, আরও যদি 20 বছর আবার পিছনে আমরা যদি ফিরে যেতে পারি, তাহলে হয়তো আবার আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা ব্যবস্থায় আমরা এতকাল ধরে লেখাপড়া শিখে এলাম, আমাদের বয়োজ্যেষ্ঠরা, পিতৃব্যরা, আমাদের মা মাসিরা লেখাপড়া শিখেছেন, সেই ব্যবস্থা আবার ফিরে আসতে পারে। সমস্ত সমাজের সব স্তরের ছেলেমেয়েরা এক জায়গায় লেখাপড়া শিখতে পারে, একটা সামাজিক মেলবন্ধন তৈরি হবার সুযোগ হতে পারে। পুরনো স্বাস্থ্য ব্যবস্থা, পুরনো মানে একদম আমি জীবনের যে শুরুর স্বাস্থ্য ব্যবস্থা বলেছি, যেখানে প্রায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু ছিলই না, সেখানকার কথা বলছি না। যে উন্নতির পর, উন্নয়নের পর যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা হলো, জেলায়, সাব ডিভিশনে, গ্রামাঞ্চলে, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং গ্রামাঞ্চলে হেলথ সেন্টার ইত্যাদির মাধ্যমে যে সমস্ত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থার অধীনে সমস্ত লোক যদি একসঙ্গে আসতে শুরু করি, তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থারও আবার উন্নতি হবে বলে আমার মনে হয়। কিন্তু জানি না বেসরকারিকরণের যে সাঁড়াশি আমাদের শাসন ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের সমাজকে চারপাশ দিয়ে চেপে ধরেছে, সেখান থেকে মানুষ আর কোনো দিন মুক্তির রাস্তা খুঁজে পাবে কি না আমি জানি না। তবে কালকে শিক্ষক মশাইয়ের উপর যে পদাঘাতটি হয়েছে, সেই পদাঘাতটি, আমি যদিও নিজে ব্যক্তিগতভাবে কোনো শিক্ষক নই, শিক্ষাকর্মী নই, শিক্ষা জীবন সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই, আমি একবারে মাছিমারা কেরানি ছিলাম। তো তথাপি ওই লাঠিটা কিন্তু আমার বুকে এসে বেজেছে। এখনও আমার বুকের মধ্যে সেই পুলিশ অফিসারের পায়ের ছাপটি স্পষ্ট ফুটে রয়েছে। আমি আমার যন্ত্রণার কথা আপনাদেরকে জানালাম। আপনাদের অভিজ্ঞতা জানতে, আপনাদের চিন্তা ভাবনা জানতে আমি উৎসাহী, আগ্রহী। নমস্কার।